আমার পরীক্ষা সামনে, আর আমার ঠিকমতো পড়াও হয়নি। আমার না খুব ভয় লাগছে। এতে এত ভয় পাওয়ার কি আছে? টিভি আর ফেসবুক থেকে একটু মনটা সরা, আর ঘুমানোর সময়টা একটু কম করে দে। আর হ্যাঁ, নিজের বয়ফ্রেন্ডের কথা না মনে করে একটু পড়াশোনায় মনে দে। সিম্পল। ওহো দিদি, আবার তুমি শুরু হয়ে গেলে। হ্যাঁ আচ্ছা, আমি কিন্তু সব জানি তোরা রাহুলের ব্যাপারে। আমরা খুব ভালো বন্ধু। আচ্ছা, শুধু ভালো বন্ধু তোরা? যুবক ছেলে আর যুবতী মেয়ে কখনো ভালো বন্ধু হয় না। দাদা, সামনে থেকে লেফট নিন। আপনাকে বলছি না সামনে থেকে লেফট নিতে? কানে কালা নাকি? শুনতে পাচ্ছেন না? বাঁ দিকে যেতে বললাম তো। অটো দাঁড় করাও, এক্ষুনি এই মুহূর্তে অটো দাঁড় করাও। টনি, তুমি? অনেক হয়েছে তোমার এই রোজকার নাটক। হ্যাঁ, এভাবেই যদি ফলো করো তাহলে। হায় হায়, এটা কবজি নাকি টাটকা সবজি? ইচ্ছে করে একটু চেখে দেখি। ছাড়ো আমার হাত, ছাড়ো আমার হাত। আরে এত কষ্ট করে হাতে এসেছে, এমনি এমনি কি করে ছেড়ে দি? আমি কিন্তু বলছি আমার হাতটা ছাড়ো। সাহস থাকলে ছাড়িয়ে নে। সাহস হলো কি করে তোমার? বন্দনা, বর্ষাকে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ, তুমিও কি আমি বললাম না বাড়ি যাও। এরপর আমার মেয়েদের যদি তুই বিরক্ত করার চেষ্টাও করেছিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। হাবলদার থেকে এসপি অবধি সবাইকে চিনি আমি। 1 মিনিটে জেলে ঢুকিয়ে দেবো। দূরে থাক আমার মেয়েদের থেকে। কাকা তো আমারও বিধায়ক, আর মদের ঠেকা চালানো অন্য বিজনেস। ওপরতলা অব্দি পরিচয় তো আমারও আছে। আচ্ছা, টাকার গরম দেখাচ্ছিস? না না, আমি তো শুধু আপনাকে ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম। আসলে কি বলুন তো, কখনো যদি আপনার আমাকে দরকার পড়ে তাহলে আপনি যে কোনো সময় কল করে নেবেন। এই নিন, ধরুন আমার কার্ড। ধরুন না, কল করতে ইতস্তত করবেন না, ঠিক আছে? প্লিজ। থ্যাংক গড দিদি, বাড়ি পৌঁছে গেছি। না হলে আজকে কে জানি কি হয়ে যেত। বর্ষা, তুই একদম টেনশন করবি না। হ্যাঁ দাদু, দাদু, এই নাও, এই যে এটা ধরো। হ্যাঁ, আস্তে আস্তে দাদু, আস্তে 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 আস্তে। বসো বসো বসো। দিদি, হ্যাঁ, দাদু তুমি ঠিক আছো তো? কি হয়েছে দাদু? আবার সেই অ্যাজমার অ্যাটাক। তুই এখন চিন্তা করিস না, ঠিক আছে দাদু। দাদু, কতবার বলেছি এটাকে তুমি নিজের সঙ্গে রাখবে। ওরে মা, অ্যাক্সিডেন্ট বলে কই আসে না, সব সময় তো সঙ্গে রাখি। আজ জানি না কি হয়ে গেল। চলো ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, এসো। আরে বর্ষা, একটু আস্তে খা। তোর খাবারটা নিয়ে কেউ পালিয়ে যাবে না। হ্যাঁ,
কি যে বলো দিদি, খুব খিদে পেয়েছিল, আমি পারলে তো পুরো প্লেটই খেয়ে নিতাম। বাস 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 মা, শেষ কর, যা তুইও খাবার খেয়ে নে যা। দাদু মা এক্ষুনি চলে আসবে, আমি মার সঙ্গে খেয়ে নেব। দেখ রে মা, এই বয়সে বৌমার রোজগারের টাকায় খাওয়াচ্ছে, মরে যাওয়াও ভালো। দাদু কতবার বলেছি, যদি তোমার কাছে কোনো কথা না থাকে তাহলে তুমি কথা বলো না, শুধু এই বাজে কথাগুলো বলো না, চুপ করে থাকো একটু। ওরে মা, আমি তো চুপ করেই থাকি, কিন্তু এই মনের কথাগুলো আটকাই কি করে? ভাবি তোদের দুজনের বিয়েটা হয়ে গেলে ব্যাস, তবেই চিন্তা মুক্ত হই। দাদু আমি একদিকে পুলিশ অফিসার হতে চাইছি, আর তুমি আমার বিয়ে দিয়ে আমার হাতে হাত কড়া পরিয়ে দিতে চাইছো। ওরে মা, সরকারি চাকরির জন্য অপেক্ষা করে বুড়ো হয়ে যেতে হয়। কিন্তু দাদু এবারের আমার টেস্টটা ভীষণ ভালো হয়েছে, আমার পূর্ণ বিশ্বাস এইবার তো আমি পুলিশ অফিসার হয়েই যাব। হ্যাঁ সেই ভালো, পুলিশ অফিসার তুই তো হয়েই যা, যাতে এই গুন্ডা বদমাইশগুলোর হাত থেকে আমাকে আর তোকে বাঁচাতে না হয়। মা আমি তোমাকে কিছু বলতে চাই। ওই যে টনি আছে না, ও বারবার বিরক্ত করে। আর বিরক্ত করবে না, ভালো করে বুঝিয়ে দিয়েছি। মা খাবারটা তো খাও। আমি খুব ক্লান্ত, আমার খিদে নেই, তোরা খেয়ে শুয়ে পড়। চলো দাদু আমরা বরং খেয়ে নি। সারাদিন আমার সঙ্গে থেকেও তোমার মন ভরেনি নাকি তোমার পকেট খালি হয়ে গেছে? তুমি থাকতে আমার পকেট কি করে খালি হতে পারে? আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। হয়তো কাল থেকে আমরা আর দেখা করতে পারবো না। মানে? তুমি তো জানোই আমাদের গুরুদেবের ব্যাপারে, যার আশ্রমে আমি সবসময় যাই। কি বলতে চাইছো? হ্যাঁ, তো ওই গুরুদেব আমাকে ওনার আশ্রমে থাকতে বলেছেন। আরে তাহলে আমার কি হবে? আমি তোমাকে চিনি নির্মলা, যেভাবে তুমি আমাকে খুঁজে পেয়েছিলে সেরকমই অন্য কাউকে খুঁজে নেবে। আর আমার কথা। কেমন চলছে তোর পড়াশুনো? খুব ভালো দিদি। এই নে তোর দুধটা এখানে রেখে দিয়েছি, আমি মাকে দিয়ে আসছি। হ্যাঁ ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার, ডেবিট অল এক্সপেন্সেস এন্ড লসেস, ক্রেডিট অল ইনকামস এন্ড ধরে ফেল ফোনটা, আমি কিচ্ছু বলবো না। ছেড়ে দাও দিদি, আমি কাল কলেজে গিয়ে কথা বলে নেব। তুই কথা বলবি নাকি আমি বলবো? আমি কথা বলছি। হ্যালো রাহুল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি কালকে নোটস নিয়ে আসবো। আচ্ছা গুড নাইট। চল আমি মাকে দুধটা দিয়ে আসছি। দিদি তোমাকে না আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। একটা কেন, দুটো জিজ্ঞেস কর, আজ করেই ফেল। আচ্ছা দিদি, তোমার এরকম কোনো বন্ধু আছে যার সঙ্গে তুমি সব কথা, ছোট ছোট কথাগুলো শেয়ার করতে পারো? হ্যাঁ আছে তো, তুই। হ্যাঁ তুই আমার সব থেকে ভালো বন্ধু। যা নিজের পড়াটা মন দিয়ে কর।
ছেড়ে দে মা, ঘুমোচ্ছে হয়তো। কিন্তু দাদু, মা তো খাবারটাও খেলো না, তাই আমি ভাবলাম অন্তত দুধটা দিয়ে দিই, নাহলে ঘুমটা কি করে পাবে। দেখ মা, সারাদিন ক্লান্তির পর যখন মানুষ শোয় না, তখন তার ঘুমের জন্য দুধ দরকার হয় না। আচ্ছা, আমি এটা রান্নাঘরে রেখে আসি। যা। তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না। আমাকে ছাড়া এত সহজ নয়। ও এখনো চেনে না আমাকে। ও কি করি কি করি। টাকার গরম না দেখাচ্ছিস? না, আমি তো শুধু আপনাকে ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম। আসলে কি বলুন তো, কখনো যদি আপনার আমাকে দরকার পড়ে তাহলে এই নাম্বারে কল করে নেবেন। হ্যালো টনি, কি হলো দিদি? পুরনো একটা স্বপ্ন, ওই আগে যেটা দেখতাম। তুই ঘুমিয়ে পড়। হ্যাঁ, তুমিও শুয়ে পড়ো। তুমি সাহস কি করে হলো এখানে আসার? আমি ডেকেছি। তুমি ডেকেছো? কিন্তু কেন মা? কি ব্যাপার আজকে? তুমি তো আজ এখানকার ওয়েদারটাই বদলে রেখে দিয়েছো। তবে এটা আমি ঠিক জানতাম না, যে কুঁড়ির ওপর আমি চোখ রেখেছিলাম তার ফুলটা আমাকে চেখে দেখতে চায়। একটা ফুল খুব ভালো করেই জানে যে ভোমরা তার কাছে কি চায়। আচ্ছা, আগে টাকার কথাটা আমরা সেরে নি। এত তাড়াহুড়োর কি আছে? আমিও এখানে, তুমিও এখানে। এটা আমার কাজ, আর প্রতিটা কাজের একটা নিয়ম থাকে। আর আমার নিয়ম এটা, প্রথমে টাকা, তারপর কাজ। আমারও একটা নিয়ম আছে, কাজ পছন্দ হলে পুরস্কার। এই নাও, তুমিও সারা জীবন মনে রাখবে। অ্যাডভান্স। খুশি?
নমস্কার, আমি গিরিশ চ্যান। আপনাদের স্বাগত জানাই ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে। মা এমন একটা শব্দ যার মধ্যে সম্পূর্ণ জগৎটা নিহিত রয়েছে। বন্দনা আর বর্ষার দুনিয়াও ওদের মা নির্মলাকে ঘিরেই ছিল, কিন্তু নির্মলার এই বদলে যাওয়া রূপ ওর মেয়েদের মনে খুবই গভীর প্রভাব ফেলতে চলেছিল। নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করা, এটা সব মা বাবার দায়িত্ব, কিন্তু তার চেয়েও বড় কর্তব্য হলো তাদের সাংস্কৃতিক বিকাশ ঘটানো। কিন্তু যেভাবে নির্মলা টনিকে নিজের বেডরুমে নিয়ে এসেছিল, ওর মেয়েদের ওপর যে এটার কি প্রভাব পড়বে সে বিষয়ে নির্মলার কোনো ধারণা ছিল না। সত্যিটা জানতে পারার পর কি বর্ষা আর বন্দনার চোখে নিজের মার প্রতি সেই সম্মান বজায় থাকবে? নির্মলা কি তার এই কাজের পেছনের অসহায়তা তার মেয়েদের বোঝাতে পারবে? চলুন দেখি। দিদি, ও কি সত্যি টনি ছিল? দিদি, হ্যাঁ, কিন্তু দিদি এটা বুঝলাম না যে মা ওকে ভেতরে কেন নিয়ে গেল। শোন মা বর্ষা, আমার ঘরে 2 কাপ চা পাঠিয়ে দে। কোনো দরকার নেই বর্ষা চা বানানোর। মা, এসব কি চলছে? হ্যাঁ, তুমি কি করে এই বাজে লোকটাকে নিজের ঘরে নিয়ে গেলে? কোনো বাজে লোক নয়, ও অতিথি। অতিথি? ও আমাদের অতিথি কবে থেকে হলো? হ্যাঁ, আর কি করে হলো ও আমাদের অতিথি? দেখ, আমার মনে হয় সেই সময় এখন এসে গেছে যে তোদের আসল সত্যিটা জানা উচিত। টনি হলো আমার ক্লায়েন্ট, আর আমি আমার কাজটা খুব ভালো করে জানি। কাজ? কোন কাজ? কোন কাজ করো তুমি? বাচ্চা নয় তুই যে তোকে সবকিছু বুঝিয়ে বলতে হবে। বেডরুমে কি ধরনের কাজ হয় সেটা তুই খুব ভালো করে জানিস। তুমি ব্যবসা করো? ছি! কি বললি তুই? ছি! এই যে জামাটা তুই পরে আছিস না, আর এই যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছিস, তোর কলেজের ফিস অবধি এই ছিয়ের কাজের টাকায় আসে। ছি বলছে। দেখ, একটা কথা তোরা দুজনে ভালো করে বুঝে নে, টনির মতো লোকেদের জন্যই আমাদের সব খরচ চলছে। আর এই রকম লোক যখন আমার বাড়িতে আসবে, তোদের কোনো রকম বেয়াদপি আমি সহ্য করব না। ঘরের ভেতরে যাচ্ছি আমি, চা নিয়ে চলে আয়। দিদি, দিদি, মেয়েরা বড় হয়ে গেছে তোমার। যদি তুমি চাও তাহলে এই 2 মেয়ে তোমাকে তোমার যৌবন ফিরিয়ে দিতে পারে। আরে তুমি তো কম টাকা দিয়েছো এখানে। তোমার যৌবনও তো কম দেখলাম। আমি তোমাকে বলেছিলাম যে আমি কত টাকা নিই। দাম বোতলের নয়, মদের হয়। ভীষণই বাজে মানুষ তুমি। থ্যাংক ইউ। মদের ব্যবসা চালাই আমি, দরদাম করা অভ্যেস আমার। এ তো বড় হয়ে একেবারে তোমার মতন দেখতে হবে। যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিস।
মজা করছিলাম। মেয়েরা বড় হয়ে গেছে তোমার। যদি তুমি চাও তাহলে এই দুই মেয়ে তোমাকে তোমার যৌবন ফিরিয়ে দিতে পারে। রাখো এটা। আমাদের সমাজে বাচ্চা এবং মহিলাদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের বিষয়ে আমরা খুব ভালো করেই জানি। রোজ কে জানে কত নিরীহ বাচ্চাদের জোর করে এই দেহ ব্যবসার কাজে নামতে বাধ্য করা হয়, যেখানে সব রকমভাবে তাদের উপর অত্যাচার করা হয়। সাধারণত বাচ্চারা সবচেয়ে বেশি নিরাপদ থাকে নিজেদের বাড়ির মধ্যে, কিন্তু বন্দনা আর বর্ষা নিজেদের বাড়িতেই নিজেদের সুরক্ষিত মনে করছিল না। সত্যিটা জানার পর তারা হতভম্ব হয়ে গেছিল। প্রতিটা মুহূর্ত তারা ভয় ভয় কাটাচ্ছিল। ওরা নিজেদের বাড়িতেই নিশ্চিন্তে ছিল না। এখন এটাই দেখার যে নির্মলা পয়সার লোভে কত দূর পর্যন্ত যায়। একজন মার এরকম নিষ্ঠুরতা তার মেয়েদের জন্য কোন নতুন দুর্যোগ আনতে চলেছে। দেখো বেচারাকে, এই বয়সে একে কত পরিশ্রম করতে হয়। আরে এর থেকে বেশি পরিশ্রম তো এর বৌমা করে। সংসার চালানোর জন্য কার না কার সাথে কি করে বেড়ায়। আরে দাদু, নমস্কার। আসি, বাই। বেডরুমে কি ধরনের কাজ হয় সেটা তুই খুব ভালো করে জানিস। এই যে জামাটা তুই পরে আছিস না, আর এই যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছিস, তোর কলেজের ফিস অবধি এই ছিয়ার কাজের টাকায় আসে। বর্ষা, বর্ষা, তুই এখানে এভাবে? হ্যাঁ, কি হয়েছে? মা খুব বাজে। আজ আজ ওই টনি আমার হাত ধরেছিল। মা কিচ্ছু বলেনি ওকে। না বর্ষা, দিদি কাঁদে না। বর্ষা, তুই একদম ভয় পাবি না। হ্যাঁ, আমি এসে গেছি তো, আমি তোকে কিচ্ছু হতে দেবো না। বর্ষা, আমি পুলিশ অফিসার হব তো, তারপর আমরা এখান থেকে চলে যাবো। হ্যাঁ, কাঁদে না, একদম কাঁদে না। कैसे ये रिश्ते कैसे है नाते, अपने ही अपनों को क्यों गम दे जाते। कैसे ये रिश्ते कैसे है नाते, अपने ही अपनों को क्यों गम दे जाते। दीवारें जुड़ी भी तो घर कैसे माने, अपने ही अपनों को ना पहचाने। बदलती हवाएं रुख कौन जाने, उजड़ते घरों देना ठहरते ठिकाने। सुहाने सपने दिखाते, सब ये झूठे फसाने। कैसे ये रिश्ते कैसे है नाते, अपने ही अपनों को क्यों गम दे जाते। আরে এটা কি? ঘরটা ভেঙে ফেললি কেন? দাদু আসলে ওই
বর্ষার কিছু বইয়ের দরকার ছিল সেই তা জন্য। তোর মায়ের কাছে চেয়ে নিলেই তো হতো। ঘরটা ভাঙার দরকার কি ছিল? না দাদু, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর মায়ের থেকে কোনো টাকা নেব না। আমি আমার আর বর্ষার পড়াশুনোর টাকা নিজেই দেব। আমি 1-2 জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেছি আর একটা হস্টেলও দেখে নিয়েছি। কাল আমরা দুজন এখান থেকে চলে যাব। ব্যাপারটা কি? হঠাৎ সব? ব্যাপারটাই এমন দাদু, তুমি যদি জানতে পারো তাহলে তুমিও সেটাই করবে দাদু, যেটা আমি করেছি। কোন কথা? তুমি জানো মা টাকা কোথা থেকে আয় করে, কি ধরনের কাজ করে? আমার তো বলতেও লজ্জা করছে। মা টাকার জন্যে নোংরা ধরনের কাজ করে। আমি জানি। আমি সব জানি। তোমার বাবার মৃত্যু আর আমার রিটায়ারমেন্টের পর পুরো পরিবারের দায়িত্বটা নির্মলা কাঁধে নিয়েছে। তাই আমি সবকিছু জেনেও ওকে আটকাতে পারিনি। জানি না এই জীবনে আরো কি কি দেখতে হবে রে মা। দাদু, তুমি সব জানতে তাও? দাদু, টাকা উপার্জন করার আরো অনেক রাস্তা ছিল। এরকম খারাপ কাজ করার কি দরকার ছিল? দেখ মা, মানুষ খারাপ হয় না, পরিস্থিতি খারাপ হয়। তোদের মায়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। দেখ, এই হোস্টেলে যাওয়ার জেদটা ছাড়। কাল বর্ষার জন্মদিন, পরিবারকে ছেড়ে চলে যাস না মা। না দাদু, আমি এটা ডিসাইড করে ফেলেছি, কাল আমি আর বর্ষা দুজনেই এখান থেকে চলে যাব। যদি তুমিও আমাদের সঙ্গে যেতে চাও তাহলে তুমি যেতেই পারো। চল বর্ষা। Happy birthday to you. Happy birthday dear Borsha. Happy birthday to you. Happy birthday. হ্যাপি বার্থডে। দাদু। আরে এতটা নয়, তুই খা। থ্যাংক ইউ। এই একটুখানি তোর জন্য ব্যাস। হ্যাপি বার্থডে সোনা, তোর জন্য। ওকে কি দেখছিস? মা তার নিজের মেয়েকে জন্মদিনে একটা উপহারও দিতে পারবে না? আরে বর্ষা, তুই কতদিন ধরে ল্যাপটপের কথা বলছিলি, নে না, কত ভালো, দেখ না, খুব দামি হবে, তাই না বৌমা? হ্যাঁ, দামি তো বটেই, কিন্তু আমার মেয়ের থেকে বেশি দামি নয়। দাদু, মাকে একটু জিজ্ঞেস করো তো এই টাকাটা মায়ের কোন ক্লায়েন্ট মাকে দিয়েছে। এটা টনি দেয়নি তো? মুখ সামলে কথা গলা বল। নামিয়ে। এই অধিকার তুমি হারিয়ে ফেলেছো, বুঝলে তুমি? আর তাছাড়াও এই বাড়িতে আমার আর বর্ষার শেষ রাত। কাল আমি আর বর্ষা এখান থেকে চলে যাব। চল বর্ষা। দিদি, তুমি এটা কি করছো? তুইও নিজের জিনিসপত্রটা প্যাক কর, কাল সকালে এখান থেকে বেরোবো। কিন্তু দিদি। যেটা বললাম সেটা কর, জামা কাপড় গোছা। কি ব্যাপার বৌমা? আর ওই বন্দনা আমার কথা শুনছেই না, শুধু যাওয়ার জন্য জেদ করছে। আর আপনি তো জানেনই যে এই বাইরের দুনিয়া সম্পর্কে কিছু জানে না। আপনি ওকে একটু বুঝিয়ে বলুন। বন্দনা মানবে না, ওর বাবার মতোই জেদি। সবচেয়ে ভালো এটাই হবে, ওকে ওর মতোই থাকতে দাও।
ছেলেরা বড় হয়ে গেছে তোমার। যদি তুমি চাও তাহলে এই দুই মেয়ে তোমাকে তোমার যৌবন ফিরিয়ে দিতে পারে। হ্যালো, ঠিক আছে। আজকে আমি পায়েস বানিয়েছি, বর্ষার খুব পছন্দ, তাই না? এই নে, খা। থ্যাংক ইউ মা। আমি খাবো না। বাবা, এই নিন। বর্ষা, পায়েসটা কেমন হয়েছে? খুব টেস্টি হয়েছে মা। খেয়ে নে। দিদি খাও না। মেয়েটা কোথায় গেল? আরে আজ তো আমার রেজাল্ট বেরোনোর কথা। আমি 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 পাশ করে গেছি। আমি পাশ করে গেছি। ইয়েস, আমি পাশ করে গেছি। বর্ষা, 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 কোথায় গেল এই মেয়েটা? বর্ষা, একটা ভালো খবর দেবো তোকে। কোথায় তুই? বর্ষা, বর্ষা, দাদু, তুমি বর্ষাকে দেখেছো নাকি? কি জানি কোথায় গেছে গিয়ে। দাদু, তুমি চুপ করে আছো কেন? বর্ষা সকাল থেকেই বাড়িতে নেই, জানি না কোথায় গেছে। সকাল থেকে বাড়িতে নেই? হ্যালো খুশবু, খুশবু, বর্ষা তোর সঙ্গে আছে নাকি? জানি না, সকাল থেকে কি জানি কোথায় চলে গেছে। ও সব বন্ধুদেরকে ফোন করে ফেললাম। ঠিক আছে, আমি যদি কিছু জানতে পারি তোকে বলছি। হ্যাঁ, কি হয়েছে, কিছু জানতে পারলি? না দাদু, কিচ্ছু জানতে পারছি না। ও সব বন্ধুদেরকে ফোন করলাম, জানি না কোথায় চলে গেছে। আমার তো ওই টনির উপর সন্দেহ। এবার আমাদের কাছে একটাই রাস্তা, পুলিশ। বন্দনা একদম ঠিক সময়ে সাহস দেখালো আর বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল। ওর ভয় ছিল যে ওকে আর বর্ষাকেও না এই পাঁকে টেনে নামানো হয়। কিন্তু বাড়ি ছাড়ার ঠিক একদিন আগে বর্ষার এভাবে অদৃশ্য হয়ে যাওয়া সত্যি চমকে দেওয়ার মতো একটা ঘটনা। এটা বলা মুশকিল যে বর্ষা কি নিজেই বাড়ি ছেড়ে পালিয়েছিল, নাকি ওর বিরুদ্ধে কোনো বড় ষড়যন্ত্র করা হয়েছিল। বর্ষার এভাবে অদৃশ্য হয়ে যাওয়ার পেছনে আসল কারণটা কি ছিল, চলুন দেখি। আরে দারোগা বাবু, আপনি এখানে? বর্ষাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। ওর বাড়ির লোকের সন্দেহ গতকাল রাতে তুমি ওকে অপহরণ করেছো। কি বলছেন স্যার আপনি? কাল রাত তো আমি আমার ওয়াইন শপে ছিলাম। আপনি চাইলে সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন। সিসিটিভি ফুটেজে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গতকাল টনি তার দোকানে ছিল। হতে পারে বর্ষার অপহরণের পেছনে অন্য কারোর হাত রয়েছে। না না স্যার, এটাতে টনিরই হাত। এটা ওরই চাল, আর এটার মধ্যে আমার মাও শামিল আছে। কি বলছিস বন্দনা?
স্যার এ মিথ্যে কথা বলছে, ও আমাকে ফাঁসাতে চাইছে। আমার তো মনে হয় বর্ষার কিডন্যাপ ওই করেছে আর আমাকে ফাঁসাতে চাইছে, যাতে দোষটা আমার ঘাড়ে পড়ুক আর আমার জেল হোক। উনি মিথ্যে বলছেন, উনিই বর্ষাকে কিডন্যাপ করিয়েছে। স্যার আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। দেখুন, নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ হবে না। আপনারা শান্ত হন, আমরা বর্ষার খোঁজ নিচ্ছি। যখনই জানতে পারবো তখনই আপনাদের জানিয়ে দেব। এসব কি নাটক হ্যাঁ মা? কি নাটক এটা? হ্যাঁ, আমি জানি তুমি বর্ষাকে কিডন্যাপ করিয়েছো। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি। শুরুটা তুই করেছিস। কি মানে এটা শুরু আমি করেছি? হ্যাঁ, কি মানে এটা? এটা কোনো বাচ্চাদের খেলা হচ্ছে না মা। আমি কিন্তু খুব ভালো করে জানি যে তুমি বর্ষাকে কিডন্যাপ করিয়েছো। হ্যাঁ, আমি কিডন্যাপ করিয়েছি। শুনেছিস তুই? বর্ষার উপর তোর থেকে বেশি আমার অধিকার। ও ওর জীবনে কি করবে না করবে সেটা আমি ডিসাইড করব, তুই নয়। এবার তুই যা করতে চাইছিস করে নে, যা। দাদু, তুমি কেন কিছু বলছো না? বন্দনা, কি করছিস? আমার ঘরে ঢুকে তুই চুরি করছিস? তোমার মতো নোংরা কাজ করি না আমি। কি এসব? হ্যাঁ, কি এগুলো? এই এতগুলো টাকা কোথা থেকে এসেছে? এতগুলো টাকা পরিষ্কার করে বলো মা, বর্ষা কোথায়? পরিষ্কার করে বলো। পাগল হয়ে গেছিস তুই? হ্যাঁ, ওখানে পুলিশের সামনে যা খুশি তাই বলছিলিস, আর এখন আমার ঘরে ঢুকে আমাকে দোষারোপ করছিস। বাইরে যা, বেরো বাইরে, ছাড়ো আমাকে, বেরো। হ্যালো পুলিশ। প্লিজ 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 আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে বাড়ি যেতে দাও। ও লে 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 লে, সোনা মেয়ে, বাড়ি যাবে? এত কষ্টে হাতে এসেছিস, এমনি এমনি কি করে যেতে দি? প্লিজ না। দাদু, দাদু আমি এখানে। দাদু আমাকে বাড়িতে নিয়ে চলো।
এই বন্দনা না নিজে রাজি হবে না বর্ষাকে রাজি হতে দেবে। রাজি হবে, নিশ্চয়ই রাজি হবে। হ্যালো, চিন্তা করো না, আজ তোমার কাজ হয়ে যাবে, শুধু টাকাটা রেডি রেখো। দাদু, তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো দাদু। কি হলো, অবাক হলে? এটাই হলো তোর দাদুর আসল পরিচয়। পুরো 1,00,000 টাকা দিয়েছি তোর দাদুকে। আজ থেকে আমি তোরও কাস্টমার, তোর মায়ের মতো। উনি এরকম নন। বাড়ি যেতে চাস? পুরো 1,00,000 টাকা দিয়েছি তোর দাদুকে তোর সাথে এক রাত কাটানোর জন্য। কি করে ছেড়ে দি? আমাকে যেতে দাও। চল, তোর খেলা এবার শেষ, চল। দিদি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, দিদি, কাঁদবি না, চল। সব মা বাবা নিজের সন্তানের জন্য একটা সুখী আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, কিন্তু নির্মলা আর তার শ্বশুর টাকার লোভে এমনভাবে অন্ধ হয়ে গেছিল যে ওরা নিরীহ বর্ষাকে একটা শয়তানের হাতে সঁপে দিল। পুরুষোত্তম যদি চাইতো তাহলে নির্মলাকে থামিয়ে বন্দনা আর বর্ষাকে এর থেকে দূরে রাখতে পারত, কিন্তু টাকার অন্ধ লোভে সে এমনভাবে জড়িয়ে পড়ল যে সে নিজেও নির্মলার সঙ্গে মিলে সম্পর্কগুলোর সর্বনাশ করে দিল। বন্দনা সাহস দেখালো, ও ভেঙে পড়েনি, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে।
আর বর্ষাকে টনির মতো একটা শয়তানের হাত থেকে বাঁচিয়ে নতুন জীবন দিল। আর নির্মলা, টনি আর পুরুষোত্তমকে জেলের গরাদের পেছনে পাঠালো। বন্ধুরা, অনেক সময় অপরাধ আমাদের বাড়িতেই তৈরি হয়, যেটা আমাদের থামানো উচিত, তার শিকার হওয়া থেকে বাঁচা উচিত। তাই ভয় পেয়ে নয়, বরং সাহস করে সব অত্যাচারের সম্মুখীন হন আর অ্যালার্ট থাকুন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করতে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।